অনেক কষ্টে রাবিয়ার কান্না থামে। একমাত্র মেয়ে কয় বছরের জন্য বিদেশ যাচ্ছে। তাছাড়া মেয়েটা একা এত দূরে পরদেশে গিয়ে কি মেয়ে ভালো থাকবে? কি খাবে না খাবে, খেয়ে যত্ন নিবে তার, এ নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। যদিও সাদাত তাকে আশ্বস্ত করেছে অনুর কোনো ধরনের অসুবিধাই হবে না, তবুও মায়ের মন তো। আরও কয়েকদিন থাকতে পারতো, আরও কয়েকদিন থাকতে পারতো সে, কিন্তু সাফিন ছেলেটা আবার এসে সব গণ্ডগোল করে দিল। তাই বড় কিছু হওয়ার আগেই অনু এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায়। অনেক কষ্টেই সামলেছে নিজেকে, কিন্তু সাফিন বারবার এসে তাকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আর গতকালকে ব্যবহার তো সে চাইলেও জীবনেও ভুলতে পারবে না। সাফিনের জন্য অনুর মনে যে সম্মানটুকু ছিল তাও শেষ হয়ে গেল। গতকাল ভোরের কথা, অনু মাত্র নামাজ থেকে উঠেছে। এরই মধ্যে সে শুনতে পেলেও বাইরে থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। অনুর বুঝতে দেরি হলো না এটা কার গলা। সে চুপচাপ বসে রইল। সাফিনের ডাকগুলো সে শুনেও না শোনার ভান করে থাকলো, কিন্তু তার আকুতি মিনতি ভরা কণ্ঠ শুনে হাড় তাকে উপেক্ষা করতে পারল না। প্রথম ভালোবাসা বলে কথা। সে বারান্দায় বেরিয়ে এলো। বলুন কি বলতে চান? কালকেই তো সব ক্লিয়ার করে দিয়েছি। আমি আপনার সংসার করছি না, আপনাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমার মুখ আর আপনার দেখার প্রয়োজন পড়বে না। অনু প্লিজ এভাবে বলো না। তুমি তো জানো কতটা অগোছালো আমি। রাগের মাথায় আমি কি বলে ফেলি নিজেও জানি না। অনু আমি ভুল করেছি, এবারের মতো মাফ করে দাও। আবার আগের মতো হয়ে যাই। অনু বারান্দায় সাফিন নিচে দাঁড়িয়ে কথা বলছে, তাই সুবিধার জন্য সাফিন অনুকে নিচে নামতে বলল। নিচে নেমে সাফিনের মুখোমুখি দাঁড়ালো অনু। কত সহজ না মুখে বলতে সব কিছু ভুলে যাও, আবার আগের মতো হয়ে যাই, কিন্তু সত্যি কি এত সহজ? আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি আমি অপমানের কথা ভুলে যাব? আপনি আমার যোগ্যতা নিয়ে, আমার লাইফ স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন, খাওয়া নিয়ে খোঁটা দিয়েছেন, ইভেন আমাদের ভালোবাসার মুহূর্তটাকে আপনি স্যাটিসফ্যাকশনের নাম দিয়ে জঘন্য করছেন। একটা বাইরের মেয়ের সাথে আমার তুলনা করেছেন। এত কিছুর পরেও মনে হয় আপনার কাছে আমি ফিরবো? এই কয়েক বছর এই চিনেছেন আমাকে। সত্যি কথা বলতে আপনি আমাকে ভালোবাসেননি। ভালোবাসাটা একতরফা, শুধু আমার পক্ষ থেকে ছিল। আপনার সবগুলো প্রশ্নের জবাব নিয়ে, আমার যোগ্যতা প্রমাণ দিয়ে তবে আমি আপনার সামনে আসব, কিন্তু আপনার স্ত্রী হিসেবে না। সে তো সেদিনই মারা গেছে যেদিন তার স্বামী তাকে রেখে অন্য নারীকে নিয়ে মেতে উঠেছে। প্লিজ অনু, সেগুলো একটাও সত্যি কথা ছিল না। আমি মন থেকে একটা কথা বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুমি তো জানোই রাগ উঠে আমি একটা জানোয়ার হয়ে যাই। প্লিজ অনু, অন্তত আমাদের বাচ্চাটার কথা ভাবো। আমার বাবা ডাক থেকে বঞ্চিত করো না। আমি যখন জানতে পেরেছি আমার কেমন যে অনুভূতি হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কাছ থেকে আমার এই অনুভূতিকে কেড়ে নিও না। আমি একজন ভালো বাবা হতে চাই, ভালো স্বামী হতে চাই, আমার সন্তানের সব দায়িত্ব পালন করতে চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, কখনোই তোমার অমর্যাদা করব না। তোমার কাছ থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি। তুমি বিশ্বাস করবে কি না জানি না, তুমি যাওয়ার পর একটা রাত আমি ঘুমাতে পারিনি। তোমাকে আমি ভালোবাসি অনু। অনু উত্তেজিত হয়ে উঠল। আপনার এই ভালোবাসা কোথায় ছিল যখন আপনি অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছেন? এই ভালোবাসা কোথায় ছিল যখন আমার গায়ে হাত তুলেছেন? আপনার ভালোবাসা কই ছিল যখন আপনি আমাকে অপমান করেছিলেন? ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেয়া যায় না। কই? আমি তো পারিনি এত কিছুর পরেও আপনার ক্ষতি করতে, কারণ আমার ভালোবাসাটা সত্যি ছিল। আর আপনি আমাকে কেন নিতে চাচ্ছেন? আমি তো আপনার যোগ্যই না। আপনাকে শারীরিক দিক দিয়ে সুখী করতে পারি না, এখন তো আরও পারবো না। প্র্যাকটিস নেই অনেক দিনের, তাই আমাকে নিয়ে লাভ হবে না। তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় পারফরমেন্স ভালো হবে না। তার থেকে ভালো যে আপনার যোগ্য স্টাইলিশ মডেলের মতো দেখতে হবে, আপনাকে প্রপারভাবে স্যাটিসফাই করতে পারবে, বসে বসে আপনার অন্ন ধ্বংস করবে না, স্বাধীনভাবে চলাফেরা করবে, এমন মেয়েকে বিয়ে করা উচিত, যাকে দেখে আপনার ফ্রেন্ডসরা প্রশংসায় পঞ্চমুখ করবে। আর আমি থাকলে তো আপনি বারবার তাদের কাছ থেকে অপমানিত হবেন, বিব্রত হবেন। এবার সাফিনের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে কি বোঝাতে চাচ্ছে বারবার, আর অনু কি করছে? এরই মধ্যে হঠাৎ আগমন হয় সাদাতের। অনু, তুই এত সকালে বাহিরে, তাও আবার এই লোকটার সাথে? আর তোর সাহস কিভাবে হলো আবার অনুর সাথে কথা বলতে? তোকে না আমি নিষেধ করেছিলাম এই এলাকায় না আসতে?
আর অনুর আশেপাশে না ঘেঁষতে। শাফিনের কলার ধরে বা শাফিন আর নিজের রাগকে ধরে রাখতে পারল না, তাই সে সাদাতের নাক বরাবর ঘুষি দিল। সাদা তো কম না, দুজনের মধ্যেই মারামারি লেগে গেল। অনু তাদের থামাতে চেষ্টা করছে, শেষে না পেরিয়ে সে শাফিনের গালে চড় মারল। এই রাগটাই শাফিনের জন্য কাল হয়ে দাঁড়ালো, আর অনুর চর যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ও তাহলে এই ব্যাপার, এই জন্যই তুমি আমার কাছে যেতে চাচ্ছ না, নতুন নাগর জুটিয়েছ। এসব তো আমার আগে বোঝা উচিত ছিল। এই সত্যি কথা বলো তো, বাচ্চাটা কি আমার নাকি তোমার সাদাত ভাইয়ের? না মানে তুমি তো তাই প্রাইম মায়ের নাম করে এখানে আসো, তখন হয়তো তোমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। আমি তো আর তোমাকে পাহারা দিয়ে রাখতাম না। আর এসব কুকীর্তি করে প্রেগনেন্ট হলে আর বাচ্চাটাকে আমার নামে চালিয়ে দিচ্ছ। আর এরা তো একটা ইস্যু মাত্র আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। এবার আমি সব ঘটনা বুঝতে পারছি কেন তুমি এত কিছুর পরও বেশ হাসি খুশি ছিলে। কথাটা শুনে অনু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। শেষ পর্যন্ত এই অপবাদ শুনতে হলো নিজের চরিত্র নিয়ে। আর অন্যদিকে সাদাত কথাগুলো শোনা মাত্রই ইচ্ছে মতো শাফিনকে পিটিয়ে পুলিশে খবর দিল। আগে থেকেই তার নামে জিডি থাকার কারণে সহজ হলো, কারণ সাদাত জানতো শাফিন এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে আবার আসবে। আর অনুর বাড়ির ভেতরে ঢুকে পড়ল। অনু সারাদিনে আর একটা কথাও বলেনি। সবাই তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে একদম নির্বাক। শুধু একটা কথাই বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যেতে চাই, হারলে আজকেই। তারপর থেকে সাদার টিকিটের জন্য অনলাইনে ঘাঁটতে লাগলো। যেহেতু ভিসা আছে, যে কোনো সময় যেতে পারবে, কিন্তু টিকিট 2 দিন পরের পাওয়া গেল। আর তাই আজ তার দেশ ছাড়ছে, নির্ধারিত সময়ে 3 দিন আগে। এই 2 দিন শাফিন জেনেছিল, তাই ওর সাথে যোগাযোগ করতে পারেনি। স্পিকারে চমৎকার সুরেলা কণ্ঠে বেল বাঁধার নির্দেশনা দিচ্ছে। এতক্ষণ কালকে কথাগুলো মনে করছিল অনু। পাশের সিটে বসে আছে সাদাত ভাই। সে অনুকে বেল বাঁধতে সাহায্য করলেন। সাদাত ভাই একা এসেছেন, সাদকে অনুর মায়ের কাছে রেখে এসেছেন। সাদও বেশ খুশি, সে দাদা দাদির কাছে থাকবে। বাবার বকুনি শুনতে হবে না, স্কুলে যেতে হবে না, দাদার সাথে খেলতে পারবে। আর কি চাই তার। অনুর খুব ক্লান্ত লাগছে, 2 রাত ঘুমাতে পারেনি সে। সাদার ব্যাপারটা বুঝতে পেরে অনুকে ঘুমিয়ে থাকতে বলল। এখনও ভোর, কিছুক্ষণের মধ্যেই প্লেন ছেড়ে দেবে। অনু তার মাতৃভূমিকে, পাশাপাশি তার অতীতকে ছেড়ে যাবে চিরদিনের জন্য। চোখ বন্ধ করে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল অনু। মাঝখানে সাদাত ভাই কয়েকবার ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু সাড়া দেয়নি। খুব গভীর ঘুম পেয়েছে তার, ঘুমানো প্রয়োজন। বেশ কয়েক ঘন্টা পর হালকা একটা ঝাঁকুনিতে অনুর ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে, তাই আবারও চেষ্টা করলো ঘুমানোর জন্য, কিন্তু পারল না। সাদাত ভাইয়ের জন্য ধুনি জোর করে খাওয়ালো অনুকে। সকালে শুধু 1 গ্লাস জুস আর একটা পাউরুটি খেয়ে বসেছে। স্পিকারে আবারও সেই সুরেলা কণ্ঠ ভেসে এলো, তারা দুবাই পৌঁছে গেছে। এরপর এখান থেকে সোজা কানাডা। আর বেশ কিছু সময়। অনু পাশের সিটে তাকিয়ে দেখলেও সাদাত ভাই ঘুমাচ্ছে মুখ হাঁ করে। এটা তার অভ্যাস। অনু খুব হাসি পেল। সাদাত ভাই সজাগ থাকলেই গল্প করত, কিন্তু তার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছে না। হঠাৎ তার মনে পড়লো আসার সময় সে ব্যাগে করে কিছু বই নিয়ে এসেছে। তারপর এক এয়ার হোস্টেসের সাহায্যে ব্যাগটা নামিয়ে সেখান থেকে বই বের করে আবার ব্যাগটা রেখে দিল। তারপর বই পড়ায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর সাদাত ভাইয়ের ঘুম ভেঙে যায়। সে নাস্তা করে অনুর সাথে টুকটাক কথা বলে। তারপর অনু আবারও বইয়ের দিকে মনোযোগ। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি স্পর্শ করলো। লম্বা একটা জার্নি ছিল, সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তাই সাদাত ভাই হাড় মোড়ে ভেঙে অনুর ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। বিমান থেকে পাটা কানাডার মাটিতে রাখতে শরীরে কেমন একটা যেন শিহরণ বয়ে গেল। হালকা বিশুদ্ধ বাতাসে অনুর ভেতরটাকে ছেদ করে ছুঁয়ে গেল। অনুর বুক ভরে একটা নিঃশ্বাস নিল, আর মনে মনে বলল, আমি এসে গেছি আমার যোগ্যতা অর্জন করতে, নতুন করে নিজেকে গড়ে তুলতে, শাফিনকে তার অপমানের জবাব দিতে। তারা যে এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে সেটা স্বর্ণের তৈরি কোনো বিশাল ম্যানশনের মতো মনে হচ্ছে, যেন উজ্জ্বল কোনো সোনালি আভা ছড়াচ্ছে। নাম উইনিপেগ জেমস আর্মস্ট্রং রিচার্ডসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর তারা একটা ক্যাব ভাড়া করে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। সাদাদের কথা মতো তা যা যাচ্ছে সত্যি খুব অমায়িক, খুব ভালোভাবে সমাদর করলো তাদের।
সাদাতের কাজী নেহা প্রায় অনুর সাথে লেগেই থাকলো। মেয়েটা প্রচুর চঞ্চল, তা তার কথাতেই বোঝা যাচ্ছে। নেহা অনুর থেকে 5 থেকে 6 বছরের ছোট হবে। হাসতে না হাসতেই ওরকে সবাই আপন করে নিল। তারপর কিছুক্ষণ কথা বলে বিশ্রামের জন্য পাঠিয়ে দিল। এমনিতেই অনেক জার্নি করে এসেছে, তারা বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। রাতে অনু আর ডিনার করলো না, প্রচণ্ড ক্লান্ত থাকায় আর ঘর থেকে বেরিয়ে হলো না। আর সাদাত তো তার চাচাকে সব কিছু খুলে বলল। তারা অনুর সাথে ঘটে যাওয়া সব কিছু নিয়ে খুব দুঃখ প্রকাশ করলো। পরের দিন সাদাত ইউনিভার্সিটি গিয়ে অনুর অ্যাডমিশন যাবতীয় কাজ কমপ্লিট করে এলো। সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। অনুকে তার ডিপার্টমেন্ট দেখিয়ে দিল, লাইব্রেরি দেখিয়ে দিল, তারপর বাড়িতে চলে এলো। ঘোরাঘুরি আর আড্ডার মধ্যেই 7 দিন চলে গেল। সাদাত যাওয়ার সময় অভ্যাসবশত এক গাদা উপদেশ দিয়ে গেল, আর অনুকে তার চাচার কাছে রেখে চলে এলো। প্রথম দিন একটু নার্ভাস ছিল অনু, কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই কেটে গেল। সে দুজন বাঙালি ফ্রেন্ড পেল, ও একজন ইন্ডিয়ান। এছাড়াও কয়েকজন ব্রিটিশ আর লোকাল ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তারা সারাদিন গল্প আড্ডায় মেতে থাকতো। অনু আস্তে আস্তে তাদের সাথেই ফ্রি হয়ে গেল। তাছাড়া বাড়তি কোনো সমস্যাই ছিল না। কোনো রকম প্রয়োজন হলেই তার লোকাল ফ্রেন্ডরা তাকে হেল্প করতো। অনু চঞ্চলতায় মুগ্ধ হয়ে অনেকেই অনুকে প্রপোজ করে, কিন্তু অনু এসব বিষয়ে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করত। সে সম্পর্ক ভয় পায়, আর কারোর সাথে জড়াতে চায় না সে। দিন এভাবেই যেতে লাগলো। ভার্সিটির ফ্রেন্ড নেহার সাথে আড্ডা, পড়ালেখা, মা বাবার সাথে কথা বলা আর সাদ ভাইয়ের উপদেশ, সব কিছু মিলিয়ে অনুর দিন বেশ ভালোই কাটতে লাগলো। শুধু মাঝে মাঝে শাফিনের কথা মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথা হতো। দেখতে দেখতে অনুর ডেলিভারির টাইম হয়ে গেল। অনুর মা অনুর ডেলিভারির 1 মাস আগে কানাডায় আসলো। সে অনুকে নিয়ে অন্য কোথাও থাকার জন্য জোর করলেও সাদাদের চাচি দিল না। অনুকে তারা নিজের মেয়ের মতোই ভাবে। অনুর প্রেগনেন্সিতে কিছু সমস্যা থাকার কারণে তার সিজার করতে হলো। অপারেশনের রুমে যাওয়ার আগে একবার হলেও শাহিনের মুখটা দেখতে ইচ্ছে করছিল, যদি আর দেখা না হয়, আর বেঁচে না ফিরে। অনুর একটা ফুটফুটে মেয়ে হলো। এই সময় শাফিন থাকলে হয়তো খুব খুশি হতো। সে সব সময় একটা মেয়ে চাইতো। তারপরে সেদিনের কথাই ভেবে অনুর চোখ মুখ শক্ত হয়ে গেল, কারণ শাফিন নিজেই তার সন্তানকে অস্বীকার করেছে। অনু তার মেয়ের নাম রাখলেও অনন্যা। অনন্য অনুর জীবনে এসেছিল অন্যরকম হয়ে, তাই এই নাম রাখা। কয়েক মাস পরেই তার পরীক্ষা, তাই মেয়ে আর পড়ালেখা নিয়ে তার দিন কাটছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট করলো এবং সেখানে একটা ভালো চাকরির অফার পেল, এবং তার বাবাকেও একেবারে জন্য এখানে নিয়ে আসলো। তারা আলাদা বাসায় উঠলো। অন্য ছোট সংসার গড়ে উঠলো। বাবা, মা আর মেয়ে তার দুনিয়া, যেখানে শাফিনের কোনো অস্তিত্বই নেই। সবারই অতীত থাকে, সে অতীতের হাজারো কষ্ট লুকিয়ে থাকে, তীব্র যন্ত্রণা থাকে, কিন্তু ধীরে ধীরে মানুষ শোক ভুলে যায়। সেই শোক শক্তিতে পরিণত হয়, জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ এভাবেই মানুষকে তৈরি করেছেন, তা না হলে কষ্টেই মানুষের জীবন থেমে যেত, পৃথিবী তার নিজস্ব গতিতে হারাতো। 4 বছর পর অনু তার জীবনে এগিয়ে গেলেও শাফিন এগোতে পারেনি। সময় বহমান, তার সাথে মানুষের জীবনও। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আবার অনুর কাছে গিয়েছিল, তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু তাকে বাড়ির সামনে থেকে তাকে বিদায় করে দিয়েছিল অনুর বাবা। অনুকে এক পলক দেখার আশায় রোজ রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু অনুর দেখা মিলত না। সে চাকরি ছেড়ে দেয়, দিন রাত ওদের বাসার সামনেই দাঁড়িয়ে থাকে। অনুর বাবা মায়ের কাছে অনুর কথা জানতে চায়, কিন্তু তারা বলতে নারাজ। তারপর তার মায়ের কাছ থেকে জানতে পারলো অনু লেখাপড়ার জন্য বিদেশ গিয়েছে। তারপর থেকেই সে কয়েক মাস নিজেকে গৃহবন্দী করে ফেলল। দিন রাত অনুর কাপড় চোপড় আর ছবি নিয়ে পড়ে থাকতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। কিন্তু আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল। আবার অফিসে জয়েন করলো, কিন্তু রাত হলেই অনুর স্মৃতি নিয়ে নির্ঘুম রাত কাটাতো সে। দিন রাত অনুর কথা ভাবে আর বাচ্চার কথা ভাবে। নিশ্চয়ই তার সন্তান পৃথিবীতে এসেছে। সে কি ছেলেই নাকি মেয়ে? সে কি অনুকে আর সন্তানকে চোখে দেখতে পারবে না? ছেলের বিষণ্ণতা ও মন খারাপ দেখে শাফিনের মা প্রায়ই তাকে বিয়ের কথা বলে মেয়েদের ছবি দেখায়, কিন্তু সে বিয়ে করতে নারাজ। সে অনুকে ভালোবাসে, অনু ছাড়া তার মনে অন্য কারো জায়গা হবে না।
অন্য কাউকে বিয়ে করলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে, নয়তো তাকে ঠকানো হবে। কিন্তু শাফিন আর কাউকেই ঠকাতে চায় না। একবার ঠকানোর ফল সে হাড়ে হাড়ে পাচ্ছে। নিজের সন্তান থাকতো, আজ 4 বছরে সে তার মুখ দেখতে পারেনি, বাবা ডাক শুনতে পারেনি। তার থেকে বড় হতভাগা আর কে আছে? আর সবই তার কর্মের ফল। সে নিজে এসবের জন্য দায়ী। হয়তো অনু ঠিকই করেছে, সে অনুকে ডিজার্ভ করে না। অনু যে কতটা পবিত্র তার শাফিনের থেকে ভালো হয়তো কেউই জানে না। তারপরেও সেদিন অনু চরিত্র নিয়ে কথা বলেছেন। তার কোনো অধিকারই নেই অনুর সাথে থাকার। সেদিন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। মাথা ঠান্ডা হওয়ার পর সে বুঝতে পারে সে অনুকে কী বলে ফেলেছে, অনুর চরিত্রে দাগ দিয়েছে। তারপর সে পুলিশকে অনেকবার ছাড়ার জন্য অনুরোধ করেছে। তার বাবা মাকে খবর দেওয়া হয়েছিল, তারাও চেষ্টা করেছে শাফিনকে ছাড়ানোর। শেষ পর্যন্ত না উপায় পেয়ে টাকা অফার করেছে, কিন্তু 2 দিন আগে পুলিশ তাকে ছাড়েনি। আর যখন ছাড়া পেল তখন অনেক দেরি হয়ে গেছে। হনু তার থেকে দূরে চলে গেছে। হনু যাওয়ার 1 বছর পর শাফিন তখন স্বাভাবিক ছিল। হঠাৎই অফিসে যাওয়ার সময় হীরার সাথে দেখা হয়ে গিয়েছিল। মেয়েটার আগের মতো নেই, হয়তো মেকআপ নেই মুখে, সাধারণ একটা সেলার কামিজ পরেছে, চোখের নিচে কালো। চেহারা আর আগের মতো লাবণ্যতা নেই, কেমন যেন মিলিয়ে গেছে। হীরাকে দেখে শাফিন সৌজন্যতার খাতিরে ডাক দিল। প্রথমে হীরা তাকে দেখে না দেখার ভান করলো, কিন্তু শাফিন সামনে যাওয়ার পর তাকে উপেক্ষা করতে না পেরে সৌজন্যতার খাতিরেই মুচকে হাসি দিল। শাফিনই প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছো? দেখতে তো পাচ্ছ কেমন আছে, পাপের ফল ভোগ করছি। পারে আমাকে মাফ করে দিও তোমাকে ঠকানোর জন্য। আমি চাইনি তোমাকে ঠকাতে, কিন্তু কিভাবে যেন সব কিছু চেঞ্জ হয়ে গেল। সে কবেই তোমাকে মাফ করে দিয়েছি। তুমি ধোকা না দিলে তো বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করেছি। ছাড়ো এসব কথা। এখানে কেন আর এই অবস্থায়? তোমার কাছ থেকে যাওয়ার পর আমি আয়াজকে বিয়ে করি, সব কিছু ভালোই চলছিল। কয়েক মাস পর তাদের বাবা মা তার নাতি নাতনির মুখ দেখতে চাইলেও আমারও কোনো সমস্যা ছিল না। তাছাড়া চাকরি ছেড়ে দিয়েছিলাম, সংসারের সব কাজ আমাকেই করতে হতো। কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরও যখন বাচ্চা হলো না, তখন ডাক্তারকে দেখালাম। সেখান থেকে জানতে পারলাম আমি কোনোদিনও মা হতে পারবো না। কারণ এর আগেও আমি 2বার অপারেশন করিয়েছি। ভুল অপারেশনের কারণে দ্বিতীয়বার আমার জরায়ু কেটে ফেলা হয়েছিল। এরপর থেকে সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আজ আমার সাথে খারাপ ব্যবহার করতো, গায়ে হাত তুলতে আমাকে সহ্য করতে পারতো না, এমনকি তার বাবা মাও না। তারপর একদিন ডিভোর্স লেটার দেয়, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসি, তাই ডিভোর্স দিতে অস্বীকার করি। সেদিন আমাকে প্রচুর মারে, তারপরেও কিছু বলিনি। তারপরের দিনই আয়াজ একটা মেয়েকে বিয়ে করে আনে, এখন সতীনের সংসার করি। একবার বাবা মায়ের কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে তাদের কাছে রাখেনি, তাই আবার চলে এসেছি। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখাটাই কম কি, থাক না সে অন্য কাউকে নিয়ে ভালো আসি। ভালো থেকে পারলে মাফ করে দিও, আর অনুকেও বলো মাফ করে দিতে। সেদিন শাফিন শুধু দাঁড়িয়ে হীরার কথাগুলি শুনছিল, আর শেষ কথাটা তার মাথায় বারবার আসছিল। হীরা তো তবুও তার ভালোবাসাকে চোখের সামনে দেখতে পায়, আর শাফিন তো তাও পারে না। কিন্তু সেই অপেক্ষায় আছে, অনুর অপেক্ষায়। ফিরে না আসুক, অন্তত মাফ করবে। সে যে অন্যায় করেছে তার মাফ হয় না। অনুকে হারিয়ে খুঁজছে শাফিন, খুব করে দেখতে চাচ্ছে তাকে। অনু একটা এনজিওতে কাজ করছে প্রায় 3 বছর যাবৎ। সেখানেই তার ট্রান্সফারের জন্য কাগজপত্র জমা দিয়ে আসলো। ভিন দেশে আর থাকতে চায় না সে। আর তাছাড়া দিন শেষে পাখি যেমন নিড়ে ফিরে, তেমন একটা সময় পর সবারই যার যার মাতৃভূমিতে ফিরতে হয়। তার এনজিওর বাংলাদেশে একটি শাখা রয়েছে, সেখানেই তার ট্রান্সফারের আবেদন করেছে এবং কর্তৃপক্ষ তার আবেদন মঞ্জুর করে নেয়। 15 দিন পর জয়েনিং, আর 7 দিন পর এই দেশে ফিরবে। তাই তার কলিগরা তার জন্য ফেয়ারওয়েল পার্টি রাখলো। আর অনু সেখানে সাখত চাচা, মণিমা, সাদাতের চা চাচি ও নেহাকেও ইনভাইট করলো। সাদাতের চাচি মালিহা অনুকে নিজের মেয়ের মতো স্নেহ করেছে, একজন মায়ের মতো ভালোবেসেছে। প্রেগনেন্সির সময় খেয়াল রেখেছে, শাসন করেছে, আর অনু তাকে মায়ের মতো দেখে, আর তাকে মণিমা বলেই ডাকে। ফেয়ারওয়েল পার্টি অনুর বাড়ির গার্ডেনে করা হচ্ছে। সে একটা মিষ্টি কালারের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, কপালে ছোট্ট টিপ আর হালকা রঙের একটা লিপস্টিক ও হাতে কাচের চুড়ি। আর অনন্য পরেছে বেবি পিঙ্ক কালারের একটা ফ্রক।
তাকে একদম রাজকন্যার মতো লাগছে। টুকটুক করে মায়ের সাথে হেঁটে আসছে সে। অনন্যা দেখতে একদম মায়ের মতোই হয়েছে, কিন্তু গায়ের রংটা পেয়েছে সাফিনের ধবধবে সাদা, আর চেহারায় প্রচণ্ড মায়া, আর সাথে দুষ্ট অনেক। সারা ঘর মাতিয়ে রাখে তার দুষ্টুমি আর পাকা পাকা কথায়। মায়ের খুব ভক্ত সে। সন্ধ্যায় মা বাসায় ফিরলে তাকে জাপটে ধরবে, এটা ওটা জিজ্ঞেস করবে আর মায়ের আঁচল ধরে ঘুরবে। বাইরের আবহাওয়ায় থাকার কারণে অনন্যাকে একদম ফরেনার মনে হয়। সে কিছুটা ইংলিশও বলতে পারে, ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলে সে। এখনও অনন্যা তার মায়ের পিছু পিছু ঘুরছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আর সে তার দিকে দৌড় দেয়। অনু, আস্তে দৌড়াও বাবা, পড়ে যাবে তো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।